বলতে একদম আনঅফিসিয়াল ব্রিফ, সেখানে বলছে মরদেহ 13 তারিখে, অর্থাৎ খুন যেটা হয়েছে সেটা 13 তারিখেই খুন হয়েছে। 12 তারিখের পরে 13 তারিখই দুপুরবেলা তিনি খাবেন না বলে বাড়ি থেকে বেরোন, যে বাড়িতে তিনি উঠেছিলেন গোপাল বিশ্বাসের বাড়ি থেকে, এবং 13 তারিখ দুপুর থেকেই তার যে খোঁজ পাওয়া যাচ্ছিল না, এটা 13 তারিখেই কিন্তু তাকে খুন করা হয়। একটা মদ্যপানের আসর, সেই আসরেই মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রথম আঘাত, তার আগে একেবারে মৃত্যু নিশ্চিত করার জন্য ওড়না দিয়ে শ্বাসরোধ করা হয়, তারপরে ভারী মাথায় বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয় এবং দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল। এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে একটা ব্রিফ আনঅফিসিয়ালি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে প্রায় এই যে দেহ যেটা ফ্রিজে রাখা হয়েছিল সেটা 3 দিন ধরে বিভিন্ন প্লাস্টিকের টুকরো, প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে সেটা তারপরে ট্রলিতে ভরে সেটা বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল। এবং এইটা কিন্তু যে একাধিক প্লাস্টিক যে যার মধ্যে র্যাপিং করা সম্ভব, এরকম প্রচুর প্লাস্টিক কিন্তু ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। ফ্রিজের মধ্যে যে রক্তের দাগ বা ফ্রিজের মধ্যে যে নমুনা, সেটা কিন্তু সম্ভব মেলে একদম ফরেন্সিক তারা কিন্তু পেয়ে গিয়েছেন। এবং তারা বলছে এই রহস্যের জট খুব তাড়াতাড়ি খুলতে পারে। বাংলাদেশে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের যদি এখানে নিয়ে এসে বা তাদের যদি কলকাতা পুলিশ সরাসরি জেরা করতে পারে, বাংলাদেশের থেকে তাদের জেরা চলছে, বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ দীর্ঘ জেরা করছে, সেই জেরার যে তথ্য, সেই জেরার যে নমুনা সেটা কলকাতা পুলিশকে দিচ্ছে। কিন্তু কলকাতা পুলিশ সব মিলিয়ে মাঝখানে যে গ্যাপ, একটা ব্যবধান তৈরি হচ্ছে, সেটা ঘোচাতে যে 3 জন ওখানে রয়েছে তাদের আনার চেষ্টা করছে। পাশাপাশি কলকাতায় এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে, সন্ধ্যের পরে 2 জনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার তাদের দেখানো হয়নি। হতে পারে রাতে তাদের ছেড়ে দেওয়া হতে পারে, হতে পারে রাতে তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে। কি হতে পারে সেটা কিন্তু কিছুক্ষণ সময় যাওয়ার পরে জানা যাবে। পুলিশ এখনো পর্যন্ত 2টো গাড়ির ট্রেস পেয়েছে। একটা খয়েরি কালারের গাড়ি, যে গাড়িটিকে সুইফট ডিজায়ার, সেটা এই মধ্যেই নিউ টাউন থানায় নিয়ে আসা হয়েছে এবং নিউ টাউন থানায় ওই ফ্ল্যাট থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা বেরিয়ে সেই গাড়িরও ফরেন্সিক যে তদন্ত সেটা করেছে, ফরেন্সিক নমুনা সেটা সংগ্রহ করেছে। আর একটি নীল গাড়ির কথা বলা হচ্ছে এবং বেশ কিছু ক্যাবের কথা বলা হচ্ছে, যে ক্যাবগুলি এবং যে নীল গাড়ির সন্ধান পুলিশ এখনো পর্যন্ত চালাচ্ছে, যে গাড়িগুলোকে মূলত এই বডি ডিসপোজ করার ক্ষেত্রে বা যাতায়াতের ক্ষেত্রে এই 5 জন 6 জন যে অভিযুক্তের কথা সামনে আসছে তারা ব্যবহার করেছিল। এবং একাধিক তথ্য সামনে আসছে। কোনো ক্ষেত্রে বলা হচ্ছে নারী ঘটিত বিষয়, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত বিষয়, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে 200 কোটি টাকার কোন একটি প্রজেক্ট, অর্থাৎ যে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট বা এই ধরনের কোন একটা প্রজেক্টের বিষয়, সেই বিষয়ে মতনৈক্য ছিল। আবার একটা ক্ষেত্রে বলা হচ্ছে এই যে একেবারে যে বিবাদ, এই বিবাদ কিন্তু দীর্ঘদিনের বিবাদ, এখানে হয়তো সেই বিবাদের কিছু মীমাংসার কারণে তাকে ডাকা হয়েছিল। এবং এই খুনের যে প্লট সেটা যে অনেকদিন আগে তৈরি, সেটা কিন্তু তৈরির ক্ষেত্রে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী একজনের, এবং সে যুক্তরাষ্ট্রে বসেই কিন্তু এই খুনের যে প্লট তৈরি সেটা তৈরি করা হয়েছিল। সকাল থেকে যেভাবে এখানে সিআইডির গোয়েন্দারা এসেছে, এখনো পর্যন্ত সিআইডির গোয়েন্দাদের একটা অংশ রয়ে গিয়েছে, একটা বড় অংশ তারা কিন্তু দীর্ঘ 10 ঘন্টা তল্লাশি এবং সেখানকার যে নমুনা সংগ্রহ সেটার পরে তারা কিন্তু ফিরে গিয়েছে। এবং একটা প্রপোর্শন গোয়েন্দা এবং পুলিশ তারা কিন্তু এখনো রয়েছে নিউ টাউন থানায়। প্রথম কথা বলা দরকার যে একটা নিখোঁজের ডায়েরি হয়েছিল, অর্থাৎ এমপি নিখোঁজ, এরকম অবস্থায় 18 তারিখ যে নিখোঁজের ডায়েরি হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে বড়নগর থানায়, সেই যে জিডির কপি সেটা কিন্তু এফআইআর এ কনভার্ট করা হয়েছে। খুনের ক্ষেত্রে কিন্তু কনভার্ট করা হয়েছে, যে খুনের স্বতঃপ্রণোদিত নিউ টাউন থানার পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তারা কিন্তু খুনের মামলা রুজু করেছে। এবং এই মামলার যে গতি প্রকৃতি সেটা কিন্তু নিউ টাউন থানা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে যেরকম ভাবে তারা এই যে আবাসন, সেই আবাসনে যেরকম ভাবে তারা সেখানকার সমস্ত নমুনা সংগ্রহ করেছে, পাশাপাশি এখান থেকে বেরিয়ে গিয়ে নিউ টাউন থানার সামনে যে গাড়িটি বাজেয়াপ্ত করেছে লাল রঙের একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি, সেই ডিজায়ার গাড়ি যেটি বলা হচ্ছে একটি প্রাইভেট গাড়ি, কেউ কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এমপি ভাড়া নিয়েছিলেন, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এমপি যখনই কলকাতায় আসতেন সেই গাড়িটি চড়তেন মালিকের সাথে সুসম্পর্কের সুবাদে। সেই মালিককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সেই মালিকের থেকে পর্যাপ্ত পরিমাণে কোনো তথ্য সংবাদপত্র পাইনি, তবে পুলিশের কাছে বেশ কিছু তথ্য আছে। আবার একটি কথা বলার, যে সকাল থেকে যেরকম আমরা বলে আসছিলাম যে দেহাংশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, দেহাবশেষ পাওয়া যায়নি, বেশ কিছু ব্লাড স্টেন পাওয়া গিয়েছে, কিন্তু সাম্প্রতিক কিছু সময় আগে একটি ছবি কিন্তু পাওয়া গিয়েছে সিআইডির তরফে, যেখানে কিন্তু দেখা গিয়েছে এমপি একটা ছবি বলা হচ্ছে যে এটা এমপির ছবি, এমপির দেহের ছবি, এবং সেই ছবির মধ্যে কিন্তু একাধিক কাটা অংশ কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। এবং সেই ছবির কিন্তু পোস্টমর্টেম কমপ্লিট হয়ে যাওয়ার পরের ছবি আমরা যেটা লক্ষ্য করেছি, কিন্তু সেই ছবির কোনো কনফার্মেশন বাংলাদেশ দূতাবাস এখনো পর্যন্ত দেয়নি যে এটা এমপির মৃতদেহের ছবি কিনা, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কনফার্মেশন আসেনি। ফলে
এখনো যে দেহ উদ্ধার হয়েছে এমনটা কমপ্লিটলি বলা যাবে না। তবে পুলিশ দেহের কিছু খোঁজ পেয়েছে এমন কিন্তু তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, যে পুলিশ দেহের কিছু তথ্য পেয়েছে। কারণ ডিএমপির তরফ থেকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কোথায় কোথায় দেহাবশেষ ফেলতে পারে এরকম ভাবে একটা তাদের কাছে কিছু তথ্য নেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে হয়তো আজ রাত 10টার পরে অথবা আগামীকাল সকাল 10টার দিকে ডিএমপি এবং কলকাতা পুলিশ একটা সমন্বয়ের মাধ্যমে তারা কিন্তু সংবাদ সম্মেলন করতে পারে এবং সেখান থেকেই বেশ কিছু তথ্য সামনে আসতে পারে। আপাতত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, রাতভর জিজ্ঞাসাবাদ করবে ডিএমপি, সেরকমই তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশ কিন্তু গাড়ির যে চালক এবং গোপাল বিশ্বাস, কলকাতা পুলিশের কাছে এর থেকে বেশি যে উইং সেটা কিন্তু কলকাতা পুলিশের কাছে নেই। পাশাপাশি যে যার নামে এই ফ্ল্যাটটি বুকিং করা হয়েছিল তাকেও কিন্তু পুলিশ অন্যায় হচ্ছে, যদি তাকেও হেফাজতে নিতে পারে তার থেকে যদি কিছু তথ্য সামনাসামনি বেরিয়ে আসে। এর বাইরে কলকাতা পুলিশ কিন্তু তাদের তরফ থেকে যত নমুনা সংগ্রহ করেছে সেই নমুনার একটা তথ্য ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছে এবং আজ রাতের মধ্যেই হয়তো এর যে ফিঙ্গারপ্রিন্টের যে নমুনা সেটা হয়তো ডিএমপির কাছে পৌঁছে এবং ডিএমপি যাদের গ্রেপ্তার করেছে তাদের সাথে সেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে ঘটনার পুনর্নির্মাণ সম্ভব কিনা, সম্ভব করতে গেলে তাদের অপরাধীদের যদি ভারতে ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে কিন্তু ভারতের আইনে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে কিনা, দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক কোন প্রক্রিয়ায় এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু নজরে রাখার বিষয় রয়েছে। আজকে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মোল্লা রনির গাড়িতে হামলা হয়েছে। কারণ একটাই যে গোলাম মোল্লা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সে সরকারের সমালোচনা করে, অর্থাৎ সমালোচনা করা যাবে না। একজন সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় একজন নেতা, তার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে। একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ, তাকে সেগুন বাগিচায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, নির্মম ভাবে তাকে চাপাতি দিয়ে তাকে কুপিয়েছে। এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে এবং এই যে ভয় ভীতি দেখানো তাই নয়, আমি এর আগেও বহুবার বলেছি, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা, এই কাজটা তারা করে যাচ্ছে। আমাদের নেতা শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে বহুমুখী করেছিলেন, ডেমোক্রেসি নিয়ে এসেছিলেন, আর তারা কি করেছে, তারা একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এই বাকশাল প্রতিষ্ঠা করে তারা একটা ব্যক্তি এবং একটা দলের রাজত্ব সারা জীবনের জন্য সৃষ্টি করার চেষ্টা করেছিল। এখন আবার নতুন ভাবে সেই চেষ্টাটাই করে যাচ্ছে। তাই আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো যে এই সারা বার্ষিকীর যে আমাদের কর্মসূচিগুলো আমরা নেব, সেই কর্মসূচিগুলো যেন আমাদের সঠিকভাবে জনগণের কাছে আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। ভুল কাজ হয়েছে, এইটা সে যে 2019-এর পর আবার এটা পুনরাবৃত্তি করলো, এটা খুবই খারাপ কথা, খুব বাজে ব্যাপার হয়েছে। নিপুণকে অনুরোধ করছি, নিপুণ আমার মেয়ের মতো, আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ, তো আমি অনুরোধ করছি এইখান থেকে তুমি সরে আসো, তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো। তুমি শিক্ষিত, নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে, তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে, সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো? আর সবচেয়ে বড় কথা হলো আমরা ইন্টাল ভাইকে চাই, আমাদের ইন্টাল ভাই ভাই কিন্তু এই ইলেকশন করতে চাই নাই, আমরা নিয়ে আসছি ইলেকশন করার জন্য, আমরা ওনাকে নিয়ে আসছি না, অনুমান করবে না। আচ্ছা, আমরা ওনাকে নিয়ে আসছি। আচ্ছা, আমার কথা হলো, আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই, আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই। পাবো না, যেখান থেকে জিম্মাগুলি দিয়ে গেলাম সেখানে কেন তুমি খেলা মেতে গেলা 1 মাস পরে? কি উদ্দেশ্য তোমার, একটু বলো তো, কি উদ্দেশ্য তোমার? এটা তুমি কেন এই খেলা থেকে মেতে গেছো? ফুলের মালা বদল বদল করা হলো, আমরা হাসি খুশিতে আমরা এফডিসিতে আসা যাওয়া করতেছি, এর ভিতরে এই একটা ঘটনা কেন? 2019 থেকে আসলে 2019 থেকেই মানে এই খেলাটা
2019 থেকে শুরু করছে, কিন্তু এইবার যে সে যেটা করলো আসলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটা ফেয়ার ইলেকশন একটা, এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। মানে এক মাস পরে তার কেন মনে হইলো যে এটা ফেয়ার হয় নাই, ভোট জালিয়াতি হয়েছে, বা মানে এরকমটা তার কেন মনে হইলো এক মাস পরে? আর সবচেয়ে বড় কথা হইলো যে তুমি নিজেও তো একজন শিল্পী, তো শিল্পী হয়ে আকাশে থুতু ফেললে থুতুটা নিজের উপরে পড়ে। তো তুই যেহেতু একজন শিল্পী, তো কিভাবে তুমি একজন সম্মানিত ব্যক্তি, মানে যার কোনোই ভুল নাই, যে মানে খুবই ভালো একজন মানুষ, দানবীর একজন মানুষ, মহান একজন মানুষ, যে শুধু মানে এই দিতে জানে না, আমাদেরকে দিতে আসছে, আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই, নেওয়ারও। আমরা ডিপজল ভাইকে চাই। নিপুণ কার জোরে কোর্টে যায়? কিসের তার এত জোর? কেন সেই এফডিসিতে আইসা রাজনীতির জোর দেখাইতে আসে? এটা আমরা চাই না। এই ধরনের বাজে রাজনীতি, মূর্খ বলা, যাকে তাকে মূর্খ বলতেছে। কেন কেন মূর্খ বলবে? ও মূর্খ বলার কে? ও কোনখানে শিক্ষিত? কেউ একটা সপ্তাহ না আসতাম, জায়েদ খান ফোন দিয়ে সবাইকে বলতো, আপা শিল্পী সমিতি একটা বাগান, তোমরা হলো তার ফুল, তোমরা যদি না আসো বাগানটা মলিন হয়ে যায়, আপা তোমরা আসো। নিপুণ কার জোরে কোর্টে যায়? কিসের তার এত জোর? কেন সেই এফডিসিতে আইসা রাজনীতির জোর দেখাইতে আসে? এটা আমরা চাই না। আমরা কোন শিল্পীরা চাই, আমরা চাই অভিনয়, প্রযোজক, ডিরেক্টর, আমরা এটা চাই, আর কিচ্ছু চাই না। আমরা সাংবাদিক ভাইরা আপনারা এইটুকু হেল্প করেন আমাদের। আমরা বাইরে গেলে সবাই কয় চলচ্চিত্র এরকম নষ্ট, চলচ্চিত্র এইটা। এখন আবার মামলা করছে পাবলিক, সবাই হাসতেছে। আমরা পরিচয়টুকু দিতে পারছি, আমরা এই পরিচয় দিতে পারছি না। আজকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এফডিসি তৈরি করে দিয়ে গেছে, শিল্পীরা বাঘের মতো চলছে। আগের পুরানা শিল্পীরা কোনো কেস কামারি এইসব হয় নাই। আজকে চলচ্চিত্রে যে কেস কেন, আমি এটা বুঝি না। চলচ্চিত্রে কেন কেস? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজাগ দৃষ্টি করার জন্য এই কথাগুলো আমরা বলছি। এই ধরনের বাজে রাজনীতি, মূর্খ বলা, যাকে তাকে মূর্খ বলতেছে। কেন কেন মূর্খ বলবে? নিপুণের ভিতরে কোথেকে এত শক্তি আসে? এটা তো নিপুণই বলতে পারবে। আমরা তো বলতে পারি জায়েদরে দৌড়াইছে, জায়েদরে সরাই দিয়ে সেই চেয়ারে বসছে, ঠিক আছে? আমরা এটাও শুনেছি যে জায়েদ খান এই জায়গাটা কি করে পাশ করেছে, কিন্তু তাকে সরাই দিয়ে সে ওই চেয়ারে বসছে। এখন ডিপজল ভাই পাশ করছে, এখন ডিপজল ভাইকে সরাই সে বসতে চাইতেছে, এটা বুঝতেছি আমরা, কিন্তু আমরা এটা জানবো না। আমরা আসলে বাতিল কেন দিছে? বাতিলটা আগে সবাই বড় বড় আর্টিস্টরাই দিছে। কেন দিছে? ওদের কাজ নাই, ওরা কাজ করে না। যারা চাইছে এটা সৌন্দর্য রাখার জন্য, কিন্তু ওরারে আইনা সে এই কাজগুলা করতেছে। নিপুণে ওরারে পাশ করায়, ওদেরকে সদস্য পদ দিয়া ওদেরকে নিয়ে সে দলাদলি করতেছে। কারণ এটা ও কিন্তু তারপরে পাশ করতে পারে নাই। কেন? ভালো আল্লাহই আছে, ভালো মানুষকে ডিপজল ভাইকে ভালোবাসে, এই জন্য ডিপজল ভাই পাশ করছে। একটা ভোটও যদি ডিপজল ভাই বেশি পায় থাকে, তাহলে কেন সে এই কোর্ট কাছারিতে যাবে? আমার বারবার একটাই প্রশ্ন, এই কোর্ট কাছারিতে যাওয়ার ওর পিছনে কে কে তাকে এরকম করতেছে? এই ইন্ধনটা কে? আমার প্রশ্ন একটা। আমাদের এই চলচ্চিত্রে যেহেতু ডিপজল ভাইকে মিশা ভাই মূর্খ বলছে, কেন? একটা শিল্পী আরেকটা শিল্পীকে, উনিও তো আমাদের শিল্পী, ওনাকে কেন মূর্খ বলবে? ও মূর্খ বলার কে? ও কোনখানে শিক্ষিত? নিপুণ তুমি এই নোংরামি খেলা থেকে ফিরে আসো, এই নোংরামি খেলা থেকে ফিরে আসো। আমরা নোংরামি জড়াতে চাই না।
চাই। সমিতি বিজয়ের পর প্রথম আমরা মত বিনিময়ে একটা সভা করলাম পুলিশ সংগঠনের সাথে। তো এই বিষয়ে আমরা নানান রকম কথাবার্তা হয়েছে, সব কথাবার্তাই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কোনো উত্তেজনা ছিল না। আচ্ছা, নিপুণের ব্যাপারে আমরা উনিশ সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে উনিশ সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে। আপনাদেরও দেওয়া হবে, মানে আমাদেরও দিতে পারে স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম নিপুণ সম্পর্কে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা উনিশ সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আমরা চলচ্চিত্র আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ কেউ ফাইটার গ্রুপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা আছে, এখানে সেইভাবে উনিশ সংগঠনে ছিল। এই বিষয় নিয়ে আমরা এই আজকে বলতে চাই। আমাদের উনিশ সংগঠনে একটা মত বিনিময় হয়েছে, সেইখানে তারা একটা প্রশ্ন করছে, শিল্পী সমিতি একটা প্রশ্ন করছে আমাদের সংগঠনকে। আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখবো, দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব। দুজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে, মার্জিত রাখে, সবাইকে রেসপেক্ট দিয়ে যেন কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি দিব। সভা, সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল। তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনাকাঙ্ক্ষিত কথাবার্তা। আমাদের মেইন ছিল আজকে মত বিনিময়। আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি। আর আপনারা সবাই মোটামুটি জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান। ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে। ওটা এখানে আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে, ওই বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন একজন খাটো করছে, এটা যাতে আর কন্টিনিউ না করে, এই জন্য আমরা উনিশ সংগঠনের কাছে দাবি করেছি। তারা বলেছে এটা তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে, যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে। স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, তার নাম ইতিমধ্যে করেছি, তাকেও তারা একটা চিঠি দিয়ে দেবে। মধ্যে দুই পক্ষকে চিঠি দেবে। যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই কোয়েশ্চেনটা উনি করেননি। আমি কোথা থেকে আসলাম, উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি ব্যাপারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান। ঠিক আছে, তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই। ওনার ইদানিং ওনার ট্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64 জেলায় মামলা হচ্ছে এবং প্রত্যেক সদস্য মামলা দেবো। একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা। আমি মত দেওয়ার সাথে মামলা, আমি মত না দিলে মামলা করবো। মামলাটা হলো আমার মানহানি করা হয়েছে। যারা আমার ভক্ত, তারা যেহেতু আমার সংগঠন করে, আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকা জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে। তারা তাদের মানহানির কারণে মামলা করবে 501 ধারায়। এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই তথ্য পাওয়ার পর থেকে গত 8 থেকে 10 দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করি। মূলত আমি যদি বলি যে জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, সেই কাট আউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের কাজটি করে থাকে। মূলত আমরা গত 2-3 দিন আগে একবার চেষ্টা করেছিলাম এই গ্রুপকে ধরার জন্য। তাদের ঠিক এই বাড্ডা এলাকাতেই বোমা তৈরির কথা ছিল, কিন্তু নিজস্ব দুই গ্রুপের ভিতরে তারা যখন অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে যায়, তারা এই বোমা তৈরি থেকে বিরত থাকে এবং এই অভিযানটি করা সম্ভব হয়নি। পরবর্তীতে আজকে বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার এখানে জড়ো হয়ে
বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা অত্যাধুনিক হাত বোমা সেটি প্রস্তুত করবে। সেই প্রেক্ষিতে আমাদের র্যাব 3-এর একটি চৌকস আভিযানিক দল তারা এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। 3 জনের নাম হচ্ছে ফাহিম, লিমন এবং আকুল। আমরা এই ফাহিম, লিমন এবং আকুলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা মূলত সজীব নামে একজন ব্যক্তি, তার মাধ্যমে এখানে 2 থেকে 3 ঘন্টার কাজের জন্য কন্ট্রাক্ট হিসেবে আসে। এই ফাহিম, লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে 3 জনই, কিন্তু 26,000 টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে এবং আসার পরে তাদের জন্য দায়িত্ব ছিল যে তারা 2 থেকে 3 ঘন্টায় এই বোমা প্রস্তুত করে এখানে ছোট্ট একটি ঘরের ভিতরে সেই বোমাগুলিকে তারা রেখে তালা দিয়ে চাবিটা মাটি খুঁড়ে একটি জায়গায় রেখে যাবে এবং সজীবই শুধুমাত্র জানবে যে চাবিটি কোথায় আছে। সে এসে এই বোমাগুলিকে নিয়ে আমরা যেটা জানতে পেরেছি আজকে রাতের অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানতো না। সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে, সুতরাং সজীবের যে কন্ট্রাক্ট সেটি মাসুম পর্যন্ত গিয়ে সেটি কাট অফ হয়ে যাবে। এভাবে করেই তারা আসলে এখানে বোমা প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের যে কাজটি সেই কাজটি করে আসছিল। আমরা এই বোমাগুলি যেগুলি আমরা এখানে এসে উদ্ধার করতে সক্ষম হয়েছি, সাথে সাথে আমাদের র্যাব 3-এর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এই বোমাগুলির গঠন, আকার এবং যেহেতু বোমাগুলি তৈরিরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা সক্ষম হয়েছে, সেগুলির ওজন এবং গঠন বিবেচনা করে আমাদের বোম ডিসপোজাল ইউনিট যেটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটি অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সব থেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের আরজেস 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। তো যেহেতু এটি মাটিতে না পড়ে হাওয়াতে বাস্ট হওয়ার মতো সক্ষমতা ছিল, সেহেতু এটির যে প্রভাবের যে এলাকা সেটি মূলত আমরা ধরে নিতে পারি আমাদের বোম ডিসপোজাল ইউনিটের ভাষ্যমতে যে সাধারণ 10 মিটারের তুলনায় এটি 3 গুণ, অর্থাৎ প্রায় 30 মিটার জায়গা এটি প্রভাব বিস্তার করতে পারে। এর ভিতরে যে কোনো ব্যক্তি বা বস্তু এই ক্ষতির আওতায় চলে আসবে। সব কিছু বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই উদ্ধারকৃত যেই বোমা সেগুলি অত্যন্ত বিপজ্জনক। এর সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং আমরা সেই মোতাবেকই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করার তাই করছি। না, আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি বলেছি জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, একজন আরেকজনের ব্যাপারে তথ্য জানবে কিন্তু সে 3 নম্বর ব্যক্তি সম্পর্কে তথ্য জানবে না। অর্থাৎ আমার ইমিডিয়েট বস যিনি, তার ব্যাপারেই জানবো, কিন্তু তার উপরে কে কি করছে সে ব্যাপারে জানবো না। সেই সিস্টেমে এই বোমাগুলি বানানো হতো, যার কারণে আমরা তাদের সাথে কথা বলে যেটি মূলত জানতে পেরেছি যে তারা অর্থের বিনিময়ে এই বোমাগুলি তৈরি করতে এসেছিল। বাট তারা ইতিপূর্বেও অনেকবার এই ধরনের বোমা তৈরির কাজ করেছে এবং এই ধরনের একটা পারিশ্রমিক তারা পেয়েছে। এই বোমা কোথায় ব্যবহার হবে একেবারে সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেনি, তবে আমরা ধারণা করছি, আমরা যেহেতু তাদেরকে বেশ কিছুদিন ধরে তাদেরকেও আমরা অনুসরণ করছিলাম, আমরা ধারণা করতে পারি যে তারা আজকে রাতের ভিতরে এটি পাঠানোর জন্য তাগাদা দিচ্ছিল। সামনের দিকে অনেকগুলো ইভেন্ট আছে, উপজেলা নির্বাচন, সামনে ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে, সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে, এ ধরনের আমরা ধারণা করছি এখন পর্যন্ত। লিডারদের ব্যাপারে আমি বলেছি যে আমরা 2 জনের নাম পেয়েছি, সজীব এবং মাসুম। সজীব এবং মাসুম এই 2 জনকে আমরা খুঁজছি। যদি আমরা তাদেরকে পাই তাহলে মাসুমের উপরে কে আছে, কারা তার কাছ থেকে এটা কিনছে সে ব্যাপারে আমরা জানতে পারবো। এর আগে জানা সম্ভব। এরা কতদিন ধরে এখানে
এখানে এই ছিল। বাড়িটাতে কতদিন ধরে? মূলত এই বাড়িটাতে তারা অনেকদিন ধরে ছিল, জিনিসটা এরকম না। তারা এর আগে 3 জায়গায় বোমা তৈরির জন্য প্রস্তুতি নিয়েছিল। প্রথমে ডেমরাতে একটা জায়গায়, তার পরবর্তীতে সাভারের ওইদিকে সাভার গাজীপুরের মধ্যবর্তী একটা এলাকাতে ওরা একবার প্রস্তুতি নিয়েছিল, বাড্ডাতেও একবার প্রস্তুতি নিয়েছিল। মূলত সজীব এই বাসা ভাড়ার কাজটি করে থাকে। তো সজীব যখন সিগন্যাল দেয় যে আমরা এইবারের বোমাটা বানাবো অমুক জায়গায়, ঠিক সেইভাবে কারিগররা ওই জায়গাতে গিয়ে বোমা তৈরির কাজ শুরু করে। তো গতকালকে পর্যন্ত আমরা জানতাম না যে তারা বাড্ডাতে করবে, আমরা জানতাম যে তারা হয়তো ডেমরার কোনো একটি জায়গাতে করবে। আজকে বিকালে আমরা জানতে পারলাম যে সজীব কোনোভাবে এই বাসার এখানে পরিত্যক্ত অথবা খালি একটি বাসা আছে, যে বাসাতে বোমা বানানো সম্ভব, এভাবে করে সে একটি তথ্য দিয়েছে এবং তার প্রেক্ষিতেই আসলে কারিগরদের নিয়ে এসে এই বোমা তৈরির কাজটি তারা শুরু করে। না না, এটা ভাড়া নাকি এটা পরিত্যক্ত অবস্থায় পেয়েছে সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত না। তবে আমরা এইখানে আশেপাশে অন্য বাসা আছে, এই বাসাটি ফাঁকা অবস্থায় ছিল, সেই বাসাটি কি অবস্থায় সে এই কাজের জন্য ব্যবহার করে, যেটা আমাদেরকে আরেকটু জিজ্ঞাসাবাদ করে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। সজীবকে আমরা খুঁজছি, আমরা ধারণা করছি যখন বোমা বানানো হচ্ছিল সে হয়তো আশেপাশেই এই বাড্ডা এলাকাতেই ছিল, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে সে কারিগরদেরকে রেখেই হয়তো পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা তাকে আসলে খুঁজে বের করার চেষ্টা করছি। কি পরিমাণ সরঞ্জাম মজুদ ছিল? আমি বলেছি যে আজকে রাতে তাদের 100-র উপরে বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। মূলত বলেছিল যে কমপক্ষে 100টি বানাতে হবে, সেই পরিমাণ মানে ন্যূনতম 100টি বোমা বানানোর মতো সরঞ্জাম এখানে এখনো প্রস্তুত আছে। 65টি তারা বানাতে পেরেছিল। এরপরে আমাদের আভিযানিক টিম চলে আসার পরে তারা ধরা পড়ে আসলে হাতে নাতে। আচ্ছা, ওই যে মাসুমের বিষয়টা একটু বলুন। মাসুমের কি অবস্থা? মাসুমের ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি যে মাসুম মূলত সজীবের সাথে যোগাযোগ করে সে বিভিন্ন জায়গায় সারা দেশের বিভিন্ন স্থানে ক্রেতা ঠিক করে দেয়। সেই ক্রেতাদের সন্ধান দিলে কোনো বাস, ট্রেন বা এই জাতীয় কোনো মাধ্যমে এই বোমাগুলি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সজীব করে। সজীবকে ধরলে আসলে আমরা মাসুমের ব্যাপারে তথ্য জানতে পারবো। এখন এই বাড়িটার মালিক কি জড়িত আছে কিনা? আমরা মূলত এসে তাদেরকে 3 জনকে আমরা কাজ করা অবস্থায় পেয়েছি। বাড়ির মালিককে এখানে আমরা পাইনি। আমাদের টিম বাড়ির মালিককে খুঁজছে, বাড়ির মালিক এটার সাথে জড়িত আছে কিনা সেটাও আমরা আসলে খতিয়ে দেখছি। এখানে প্রথমেই বিষয় হচ্ছে যে প্রত্যেকটি জিনিস আলাদা আলাদাভাবে অবৈধ কিনা। আমার ম্যাচ এটি আলাদাভাবে অবৈধ না, কাচের টুকরো আলাদাভাবে কিন্তু অবৈধ কোনো জিনিস না, সাইকেলের বল আলাদাভাবে অবৈধ কোনো জিনিস না। তো যখন সরঞ্জামাদিগুলি আলাদা আলাদাভাবে, যেগুলো আমি বলেছি যে রিং, এই রিংগুলি আলাদাভাবে যদি আমি নিয়ে আসি এটা কিন্তু অবৈধ কোনো কিছু না। যখন এটি এক জায়গায় নিয়ে এসে একটি বোমা তৈরি করে এটিকে কোনো জনক্ষতিকর কোনো কাজে ব্যবহার করা হচ্ছে তখনই কিন্তু এটি অবৈধ জিনিস। তো আমরা যেটি খবর পেয়েছি, আমি বলেছি গত 8 থেকে 10 দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করছি। তো আমরা মূলত খোঁজ পেয়েছি বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে আসছে। কেমিক্যালগুলি রাজশাহী এলাকা থেকে আসছে, যাত্রাবাড়ি এলাকা থেকে কাচের টুকরা আসছে। তো বিভিন্ন জায়গা থেকে এটি সমন্বয় করে মূলত সজীব এই জিনিসগুলি এখানে এনে জড়ো করার পরে কিন্তু মূলত কারিগররা এই কাজটিতে নামে। তো যখন আজকে বিকাল থেকে এই জিনিসগুলি এক জায়গায় হয়েছে তখন থেকেই কিন্তু এই জিনিসটি অবৈধ। তো আমাদের নজরদারি আছে বিধায় আমরা কিন্তু আসলে অবৈধ হওয়ার সাথে সাথে আমরা আসলে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। না, আমি বলেছি আপনাকে যে আমরা গত 8 থেকে 10 দিন ধরেই আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই তথ্য পেয়েছি। একই সাথে আমরা ডিজিটাল মনিটরিং যেটা সেটিও অব্যাহত রেখেছিলাম। সারা দেশেই আমাদের এই নজরদারি অব্যাহত আছে। যখন যেখানে এই ধরনের কর্মকাণ্ডের খবর পাই আমরা আসলে সরাসরি সেই জায়গায় অভিযান পরিচালনার চেষ্টা করি। আমাদের অভিযানটি এই মুহূর্তে এখানে আমরা শেষ করব। এরপরে আমাদের বোম ডিসপোজাল ইউনিট তারা সিদ্ধান্ত নেবেন যে এই বোম যেগুলি আছে সেগুলি আসলে এখান থেকে বহন করে নিয়ে যাওয়া সম্ভব কিনা। যদি বহন করে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে বহন করে আমরা এটি নিয়ে এদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি গ্রহণ করবো এবং আদালতে উপস্থাপনের জন্য এটি প্রেরণ করব। যদি এটি আরও বেশি বিপজ্জনক হয় তাহলে আমরা এটি আদালতের নির্দেশক্রমে আমরা এটি ধ্বংসের যে প্রক্রিয়া সেটি প্রক্রিয়া করে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ দেখেন আমি বলেছি 1 নম্বর কথা হচ্ছে যে আমি বলেছি সারা দেশেই সরবরাহ করা হয়ে থাকে এই সজীবের মাধ্যমে। আজকে রাতের জন্য আমরা তথ্য পেয়েছিলাম যে সেটি গাজীপুরে যাবে। এখন গাজীপুরে এটি ব্যবহার হবে নাকি গাজীপুর থেকে অন্য কোথাও গিয়ে এটি ব্যবহার হবে সেই ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য। এই সঙ্গে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে মূলত সুমন মিয়ার মস্তিষ্কে
রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন রায়পুরা উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এই নির্বাচনে যে সহিংসতা তা আর একটি প্রকাশ বলে তারা জানিয়েছে এবং নিহতের স্বজন এবং স্থানীয়রা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। আগামী 26শে মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অঞ্চলের দিকেই। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, তাই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত এমনই থাকবে। তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন গতিপথ স্থির হবে। সেই সময় স্পষ্ট করে বলা যাবে এটি কোন এলাকায় বা স্থানে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা বলছেন 22শে মে লঘুচাপ তৈরি হয়ে 23 বা 24 মের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। 24 মে রাতে বা 25 মে সকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আবহাওয়ার বিভিন্ন মডেল বিশ্লেষণ করে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষকরা বলছেন ঘূর্ণিঝড় রেমাল 26 মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রবর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করতে পারে সকাল 6টার পর থেকে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় 26 মে দুপুর 12টার পর থেকে বিকাল 6টার মধ্যে। ঘূর্ণিঝড় বৃত্তের পেছন দিকের অর্ধেক অংশ পুরোপুরি স্থলভাগে প্রবেশ করতে রাত 12টা পর্যন্ত লেগে যেতে পারে বলেও জানায় বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়টি যদি জোয়ারের সময় উপকূলে আঘাত হানা শুরু করে তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, যা দমকা হাওয়া সহ বাড়তে পারে ঘন্টায় 140 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে 24 মে থেকে, যা 28 মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের ওপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25, 26 ও 27 মে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে মে মাসের 24 ও 28 তারিখে। মে মাসের 23 তারিখ থেকেই সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর বিস্তৃতি ভারতের হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত। বাস্তবতা কি বলে? 1988 সালে ইরান যুদ্ধে মিলিটারি অবজারভার্স গ্রুপে একদল কর্মকর্তার অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের যাত্রা শুরু হয়। এই উজ্জ্বল অংশগ্রহণের 37 বছর হতে চলেছে। এরপর থেকে বাংলাদেশ সুনাম ও দক্ষতার সঙ্গে জাতিসংঘ মিশনে কাজ করে আসছে। জাতিসংঘে ব্লু হেলমেটের প্রশংসা এখন বিশ্বব্যাপী। মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের বীরত্ব ও ত্যাগের ইতিহাসও লম্বা। 2005 সালে কঙ্গোতে 9 জন বাংলাদেশি শান্তিরক্ষীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এ পর্যন্ত মোট 166 জন বাংলাদেশি শান্তিরক্ষা মিশনে নিহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছেন। পেশাদার মনোভাব, অবদান ও আত্মত্যাগের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে বাংলাদেশ। গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য বিভিন্ন সময়ে স্বীকৃতিও মিলেছে জাতিসংঘের। কিন্তু এত সব ইতিবাচক দিক থাকার পরও ডয়েচে ভেলে ও নেত্র নিউজ কোন উদ্দেশ্যে কাদের লাভের জন্য একের পর এক ষড়যন্ত্রমূলক কাজ করে চলেছে? 29শে মে শান্তিরক্ষী দিবসের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এই ধরনের রিপোর্ট করে তবে কি বাংলাদেশের জাতিসংঘ মিশন বন্ধের পায়তারা চলছে? এখানে একটা বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্র জিল্লুর রহমানের সিজিএসকে ফান্ডিং করছে গণতন্ত্র বিকাশের কথা বলে, আর তাসনিম খলিলের নেত্র নিউজকে ফান্ডিং করছে আইনি সহায়তা ও মানবাধিকারের কথা বলে। আর দুটি সংস্থাই জেনে বুঝে টাকার কাছে জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বার্থ ও সুনাম। 35,000 মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে বোমা মেরে গুলি করে অবিরাম হত্যা করছে, ঘোষণা দিয়ে হত্যা করছে। গাজার যে গণহত্যা, হিটলার হলোকস্টে 60 লাখ ইহুদিকে
হত্যা করেছিল বলে ইতিহাসে আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে সেটা তো হিটলারের চেয়েও ভয়াবহ। কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করেছে? এটা কি কোনো হত্যা নয়? আর সেখানে সিজফায়ারের জন্য জাতিসংঘে অ্যাবস্টেইন করেছে যুক্তরাষ্ট্র, বাকিরা সিজফায়ারের পক্ষে ভোট দেওয়ার পরেও ইসরায়েল তোয়াক্কা করে। জাতিসংঘের সেই রেজলিউশন তারা অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে। যুক্তরাষ্ট্রে ছাত্রছাত্রীরা এমনকি শিক্ষকরা ওয়ারের এগেইনস্টে প্রোটেস্ট করেছে। কি নির্বিচারে সেখানে মানবাধিকার পদদলিত হয়েছে। রশি দিয়ে পেছন দিকে হাত বেঁধে মেয়েদেরকে টেনে এসে নিয়ে পুলিশের গাড়িতে উঠেছে। এমনকি কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর। এখন সেটাকে যারা গণতন্ত্র বলতে চান, অ্যান্টনি ব্লিংকেন তখন চীন সফরে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আমেরিকাতে শিক্ষার্থীদের উপরে হামলাটা কেন হচ্ছে? তিনি তখন উত্তর দিয়েছিলেন, দিস ইজ এ পার্ট অফ দ্য প্রসেস। তো যারা এই প্রটেস্টারদের এইভাবে নির্মমভাবে হামলা করে তাদের গণতন্ত্র মানবাধিকার, যারা ইসরায়েলকে নেতানিয়াহুকে বলে ইসরায়েল ইজ নট কমিটিং এনি জেনোসাইড, গতকাল সে আমেরিকার প্রেসিডেন্ট। তো যারা গণহত্যাকে অস্বীকার তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি পরিষ্কার বলতে চাই, সেনাবাহিনী চলে তাদের নিজেদের নিয়ে। সেনাবাহিনী এটা দেশের সশস্ত্র বাহিনী, কিন্তু তাদের আলাদা নিয়ম কানুন তারা চলে। সেখানে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধু করবে। কিন্তু দেখলাম রোনাল্ডো আসলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত এখানে মিটিং করে, সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছিলেন। আগে 7 জন, এখন আবার 1 জন। আমি ওই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা করতে চায় তারা কোথায় তাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। থ্যাংক ইউ।